নমস্কার, আমি বিশ্ব মজুমদার। নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটা নিয়ে আমি এসেছি পশ্চিমবঙ্গের এমন একটা জেলায়, যে জেলাটি শস্য গোলা নামে পরিচিত। গোটা পশ্চিমবঙ্গের যত জেলা আছে তার মধ্যে বর্ধমান এমন একটা জায়গা যেখানে কৃষি জমি, ধানের উৎপাদন, আলুর উৎপাদন এবং নানা রকমের শস্যের উৎপাদন পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি হয়। একই সঙ্গে এই জেলায় দুর্গাপুর এবং আসানসোলের মতো ইন্ডাস্ট্রিয়াল এলাকাও রয়েছে। সেই বর্ধমানে, বিশেষ করে পূর্ব বর্ধমানের দুটো সিট নিয়েই আজ আমার সোজা সাপটা। এই দুটো সিটে অর্থাৎ বর্ধমান পূর্ব এবং দুর্গাপুর বর্ধমান গত 2019-এর নির্বাচনে এক রেজাল্ট হয়েছিল। একটি জিতেছিল বিজেপি, আরেকটি তৃণমূল কংগ্রেস। আবার 2021-এর যদি বিধানসভা নির্বাচন দেখি, তাহলে এই পূর্ব বর্ধমানে 16টি সিটের মধ্যে 16টি তৃণমূল কংগ্রেস নিজেদের ঘরে তুলেছিল বা সেই ফসল ঘরে তুলেছিল। এবারে কি হবে? এই 2024-এর লোকসভা নির্বাচনে জনতার রায় কোন দিকে যাবে তা নিয়েই আজ আমার সোজা সাপটা। আর আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য যারা আজকে এসেছেন, আমি প্রথমে পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমার একদম ডান দিকে রয়েছেন সুকৃতি ঘোষাল, সিপিআইএমের পক্ষে বলার জন্য উনি নিজেও এই কেন্দ্রে প্রার্থী। পাশে রয়েছেন বিজেপির পক্ষে শান্তরূপ দে। তার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে দেবু টুডু। আমার ঠিক বাঁদিকে রয়েছেন বর্ধমানের এমএলএ বিধায়ক খোকন দাস, তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার জন্য। তার পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে বলার জন্য অভিজিৎ ভট্টাচার্য। তার পাশে রয়েছেন বিজেপির পক্ষে বলার জন্য গোপাল চট্টোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে স্বাগত নিউজ 18 বাংলায়। আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আপনাদের কাছে যাবে, আপনাদের প্রশ্ন নেবে এবং আপনাদের যে প্রশ্ন থাকবে, আপনারা মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে প্রশ্ন করতে পারেন, তারা আপনার প্রশ্নের উত্তর দেবেন। যথাসম্ভব সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, এটুকুই আপনাদের কাছে আমার আবেদন। আমার প্রথম পর্বে প্রত্যেক বক্তাকে আমি 3 মিনিট করে বলার সুযোগ দিচ্ছি এবং এই 3 মিনিটের মধ্যে তিনি তার রাজনৈতিক বক্তব্য দেবেন। আমার প্রথম বক্তা বিজেপির পক্ষে শান্তরূপ দে। দেখুন, আমাদের এই লোকসভা নির্বাচনটা মূলত আমরা প্রত্যেকে পরিষ্কার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কাকে পেতে চলেছি এবং গোটা ভারতবর্ষে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চলেছে, এটা নিয়ে কারুর সংশয় নেই। গোটা ভারতবর্ষের লোকের একটাই মনে প্রশ্ন যে 400 পার হবে কি হবে না। আমরা বলতে পারি ভারতীয় জনতা পার্টি বাদ দিয়ে যতগুলো রাজনৈতিক দল আছে গোটা দেশ জুড়ে, প্রত্যেকে নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য লড়ছে। কেউ কিন্তু সরকারের মসনদে কে বসবে সেই লড়াইয়ের জন্য বসছে না। আর দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলার মানুষকে কিভাবে ভুল বোঝানো হচ্ছে। হতে পারে আপনি তৃণমূল কর্মী, হতে পারে আপনি সিপিএম কর্মী, একটা জায়গায় আমার বলা ভুল হলো, হতে পারে আপনি তৃণমূল সমর্থক, হতে পারে আপনি সিপিএম সমর্থক, আপনি বিজেপি সমর্থক, কিন্তু একটা বেশ গ্যাপ থেকে যায় সমর্থক আর কর্মীর মধ্যে। আজকে যে দলই দুর্নীতি করুক না কেন, টাকা কামাক না কেন, কোনো সমর্থক কিন্তু তার উপকার পায় না, সে হয়তো তার বদনামের ভাগিদার হতে পারে। এটা দুর্ভাগ্য। তবুও যে আমরা দেখতে পাই যে রাস্তাঘাটে যখনই কোনো রাজনৈতিক দলের সমর্থক নিজেকে কেউ দাবি করে নিজেদের আলোচনার মধ্যে, তাকে কটূক্তি শুনতে, এবং মূলত আমাদের পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দল এখন ক্ষমতায় আছে, স্টেটে যে ক্ষমতায় আসে, সেই ক্ষমতার সঙ্গে জড়িত যেই সাধারণ মানুষ যখনই সেই দলের হয়ে কেউ কথা বলতে যায়, তখনই তাকে শুনতে পারে তুই তৃণমূল করিস, তাহলে তুইও দুর্নীতির সঙ্গে যুক্ত। এটা কোথাও গিয়ে একজন বাঙালি হয়ে সর্বোপরি খারাপ লাগার জায়গা তৈরি হয়। আর রইল বাকি আমাদের এই লোকসভা নির্বাচনের কথা। 42টা সিটেই সাধারণ মানুষের কাছে পরিষ্কার যে
দুর্নীতি বাদ দিয়ে কে কাজ করছে গোটা দেশব্যাপী, গোটা দেশের জনগণের কে উন্নয়ন করছে, কারণ লোকসভা নির্বাচনটা কোনো রাজ্যের নির্বাচন নয়, কোনো পৌরসভা নির্বাচন নয়, কোনো পঞ্চায়েত নির্বাচন নয়, এটা দেশব্যাপী নির্বাচন, এটা দেশ চালাবার নির্বাচন। আর বাংলার মানুষ এটুকু বুঝতে পারছে যে দেশকে চালাতে পারবে, দেশ কার হাতে সুরক্ষিত, দেশ দুর্নীতিমুক্তভাবে কে চালাতে পারবে। এবং দেশ চালানো মানে শুধু রাজ্যের মধ্যে শৃঙ্খলাবদ্ধ তা তো নয়, গোটা ইন্টারন্যাশনালের মধ্যে মানে আন্তর্জাতিক স্তরেও দেশকে পৌঁছে দেওয়া, এটা দেশের নেতৃত্বের একটা অন্যতম বড় ভূমিকা গ্রহণ করে। আর 2014 থেকে আজ 2024 প্রত্যেকটা মানুষের কাছে সেটা স্পষ্ট, সে টোটো চালাক কি কোনো কলেজের প্রফেসর হোক কি ডাক্তারবাবু হোক, যে কোনো পর্যায়ে সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই গোটা বাংলাবাসীর কাছে দেশ চালাবার জন্য কোন রাজনৈতিক দলকে বেছে নেবে, অর্থাৎ তার কোন প্রতিনিধিকে বেছে নেবে, রাজনৈতিক দলের প্রতিনিধিকে বেছে নেবে, এটা বাংলাবাসীর কাছে সুস্পষ্ট। আগামী দিনের নির্বাচনে ভোট দিয়ে তারা সেটা একদম ক্লিয়ার করে দেবে এবং 4 তারিখ যে ভোটের রেজাল্ট সেটা আমরা সবাই দেখতে পাবো। ধন্যবাদ শান্তরূপ। শান্তরূপের কথা অনুযায়ী দেশ চালানোর নির্বাচনে বিজেপির কোনো বিকল্প নেই। কংগ্রেসের অভিজিৎ ভট্টাচার্য। আমরা 2014 সালের পর থেকে আজ পর্যন্ত দেখছি যে বিজেপি যেভাবে চলছে, আমরা সারা ভারতবর্ষে আমাদের একটাই বিষয় হচ্ছে বিজেপির বিরোধিতা করা এবং বিজেপিকে পরাস্ত করা। কারণ আগামী দিন ভারতবর্ষের যে আত্মা, মানে যেটা স্পিরিট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধান সুরক্ষিত থাকবে কিনা তার প্রশ্নের মুখে রয়েছে ভারতবর্ষ। 2014 সাল থেকে যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষে বিজেপি এসেছিল, যে 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে, 2 কোটি লোকের চাকরি হবে, আজকে সুরক্ষার কথা বলছেন। আজকে যখন ভারতবর্ষকে চীন গ্রাস করছে, তখন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই 56 ইঞ্চি ছাতি আমরা দেখতে পাই না। কোনো 15 লক্ষ টাকা কারুর অ্যাকাউন্টে এসেছে বলে আমার জানা নেই। 2 কোটি বেকারের কর্মসংস্থান হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু এটা জানা আছে যে জীবনদায়ী যে ওষুধ, সেই ওষুধের দাম দ্বিগুণ হয়ে গেছে। আজকে কেলেঙ্কারি আর্থিক তছরূপের কথা বলছেন। ভারতবর্ষের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারির নাম হচ্ছে ডিমনিটাইজেশন, মানে নোট পরিবর্তন। তার থেকেও বড় দুর্নীতি সামনে এসছে যে ইলেকট্রাল বন্ড। আজকে বিভিন্ন কোম্পানি তারা যেভাবে 6000 কোটি টাকার ওপরে বিজেপির পার্টি ফান্ডে টাকা দিয়েছে, সেই টাকা আপনার আমার ঘাট থেকে তুলছে। আমি কিছুদিন আগে এই কার্জন গেটে একটা ওষুধের দোকানের সামনে একজন বয়স্ক ভদ্রলোককে বলতে শুনলাম যে আমরা পেনশনভোগী। আজকে সবাই মোটামুটি প্রেসার এবং সুগারের রুগী, তো সেই প্রেসার এবং সুগারের ওষুধের দাম আজকে ডবল হয়ে গেছে। তাই ভারতবর্ষ কোনোভাবেই শুধুমাত্র জুমলা ছাড়া, এই 15 লক্ষ টাকা নিয়ে অমিত শাহজি নিজে বলেছেন এটা একটা জুমলা ছিল। আজকে ভারতবর্ষের কোনো জায়গাটাই সুরক্ষিত নয়। শুধুমাত্র ধর্মের নামে মানুষের চোখে পটি পড়িয়ে, শুধু ধর্মের নামে মানুষকে আজকে একটা প্রভাবিত করার চেষ্টা চলছে। উন্নয়নের কথা বলছেন, কোন উন্নয়নের কথা? কোথায় বলবেন? একটা ইসরো, সেই ইসরো কার আমলে তৈরি হয়েছে? আপনারা এমন কোনো একটা উদাহরণ দিন যেটা মোদিজি নিজে হাতে তৈরি করেছেন। শুধুমাত্র কিছু না, মানুষের আই ওয়াশ করে আজকে ভারতবর্ষকে ধর্মের নিরিখে বিভাজিত করে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে। তাই এই বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের ইন্ডিয়া জোটের পক্ষে যারা যারা আছে, আমরা সকলের পক্ষে আছি এবং আগামী দিন আমরা চাইব যে যেখানে শক্তিশালী বিজেপির বিরুদ্ধে, সেখানে মানুষ তাকে সাপোর্ট করে জেতাবে এবং বিজেপিকে পরাস্ত করবে। ধন্যবাদ। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের দেবু টুডু। আমাদের যে লোকসভা নির্বাচন হচ্ছে 4 জুন তার ফল বেরোবে, আমরা দেখতে পাবো। 10 বছরের ফল। 10 বছর একটা দল ক্ষমতায় ছিল, যারা গোটা ভারতবর্ষের মানুষকে 10 বছর শুধু মিথ্যে কথা বলে, শুধু মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় থেকেছে। উন্নয়ন কি হয়েছে সেটা আমরা দেখেছি। শুধুমাত্র মানুষকে ভুল বুঝিয়ে
এই 10 বছর ক্ষমতায় ছিল। আজকে যে নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন, গোটা ভারতবর্ষের মানুষ মুখিয়ে আছে যে কিভাবে এই যারা ভারতবর্ষটাকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে, সব মোদিরা ওই বিদেশে টাকা তুলে নিয়ে চলে গেছে, ওখান থেকে বলছে যে আমাদের বিজেপি নেতাদের 70% ঘুষ দিতে হয়েছে। সেই তারা বলছে যারা ভারতবর্ষের টাকা লুট করে নিয়ে চলে গেছে। এই 10 বছর আমরা পেয়েছি ভারতবর্ষের মানুষ। আর এই নির্বাচনটা বিভিন্ন রাজ্যে বেসিসে হবে, সেখানে সমস্ত বিরোধী জোট এক জায়গায় হয়েছে, সবাই অস্তিত্বের রক্ষার লড়াই। আর আমরা যারা বাঙালি, আমাদের কাছে অধিকার যাত্রার লড়াই। এই অধিকার যাত্রায় ওই আপনার বাংলা বিরোধীদের বিসর্জন হবে, আর আমাদের বাংলা বিরোধী যারা, তাদের বিসর্জন সময়ের অপেক্ষা মাত্র।